নতুন ভয়ঙ্কর ফাঁদ তৈরি করছে। আমাদের প্রতিটি পদক্ষেপ এখন অনেক সাবধানে নিতে হবে। কালভৈরব যদি ভেবে থাকে এইসব গুপ্তচর পাঠিয়ে সে রাজা অরুণকে ভয় দেখাবে, তবে সে ভুল ভাবছে। আমি হেমরাজ্যের রাজা, কালভৈরবের প্রতিটি চক্রান্ত আমি তলোয়ার দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব। কালভৈরবের অন্ধকার গুহা জাদুর বেদির সামনে দাঁড়িয়ে কালভৈরব এক বিভৎস অট্টহাসিতে ফেটে পড়ে এবং বিকলকে নতুন নির্দেশনা দেয়। বাঁচাও অরুণ দাদা, আমাকে কিসে যেন টেনে নিয়ে নামাচ্ছে। আমার শরীরটা বেশ অবশ হয়ে আসছে অরুণ দাদা। কি হলো? বাবা, বনের রাস্তায় কালকের ঘটনার পর আমি সীমানার প্রহরীদেরকে আরো সতর্ক করে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে কালভৈরব এবার অন্য কোনো ফোন দিয়ে আসছে। ওরা ভাবছে প্রহরা বসালেই আমার হাত থেকে বেঁচে যাবে। বোকা অরুণ জানে না যে কালভৈরব হেমরাজ্যের চরণভূমি। বড় বটগাছের নিচে আছে লালু, তার মাথার উপরে ডালে বসে অস্থিরভাবে সোনা পাখি। বাতাসে এক অদ্ভুত পোড়া গন্ধ ভেসে আসছে। সর্বনাশ, তাহলে তো অরুণ দাদা না জেনে সোজা কালভৈরবের মায়াজালের দিকে এগিয়ে যাচ্ছে। সোনা পাখি, তুই আর এক মুহূর্ত এখানে বসে থাকিস না, তুই উড়ে গিয়ে অরুণ দাদার আগে আগে থাক। রাস্তায় কোনো অশুভ কিছু দেখলে ডানা ঝাপটে ওদের থামিয়ে দিবি। হেমরাজ্যের সীমানার নির্জন জঙ্গল পথ, চারদিকে নিঝুম ও ছায়া ঘেরা। ঘন ঝোপের আড়ালে বিভৎস মায়াবী রূপ ধরে লুকিয়ে রয়েছে কালভৈরবের অনুচর বিকল, তার মুখে পৈশাচিক হাসি। কালভৈরব প্রভুর জাদু মন্ত্র দিয়ে বানানো এই অদৃশ্য মায়াবী ফাঁদ একদম তৈরি। এই সবুজ ঘাস আর লতার আড়ালে লুকিয়ে আছে বিষাক্ত কাল লাগেনি লতা। সাধারণ মানুষের চোখে এটা খুব একটা সাধারণ মানুষের চোখে এটা শুধু এক টুকরো রাস্তা, কিন্তু এখানে পা দেওয়া মাত্রই মায়াজাল সক্রিয় হয়ে উঠবে। আজ রাজা অরুণ যখন এই পথ দিয়ে যাবে, তখন আমার পাতা ফাঁদ তাকে আটকে সমস্ত রক্ত চুষে নেবে। কালকের বিষ মেশানোর ব্যর্থতার শোধ আমি আজ এই জঙ্গলের পথেই তুলে নেব। ও তো দূর থেকে মনে হচ্ছে কেউ আসছে, ও অরুণ আসছে। এবার তোর মৃত্যুবরণ ক্ষণ উপস্থিত রাজপুত্র। কালভৈরব প্রভুর জয় হোক। রাজপ্রাসাদের ভেতরের কক্ষ, চারুলতা, জয়ামা এবং রানী মধুবালা একসাথে প্রদীপ জ্বালিয়েছে আর বিধাতার কাছে ব্যাকুল মনে প্রার্থনা করছে। হে বিধাতা, আমার রাজপুত্র আর আমার বাবা আজ দুর্গম সীমানা পরিদর্শনে গেছে। শত্রুরা চারদিকে মায়াজাল বিছিয়ে রেখেছে। আপনি আপনার অদৃশ্য হাত দিয়ে আমার রাজকুমারকে সমস্ত বিপদ থেকে আগলে রাখুন। চারুমা, তুই কাঁদিস না। আমাদের ভক্তি আর সততা যদি কাটি হয়, তবে কোনো মায়াবী শত্রু অরুণের চুলও স্পর্শ করতে পারবে না। বিধাতা নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনছেন। চারুমা একদম ঠিক কথা বলেছে জয়া। আমার অরুণ ন্যায়ের পথে থেকে প্রজা পালন করে। বিধাতা কখনো তাকে অধর্মের হাতে বলি হতে দেবে না। মা, আমার মন বলছে সীমানার রাস্তায় কোনো বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু আমার দেওয়া সেই পবিত্র ফুলটি তো অরুণের সাথে আছে। ওই ফুল আর বিধাতার আশীর্বাদই ওদের সমস্ত শক্তি থেকে রক্ষা করবে। বনের ওপরের খোলা আকাশ, সোনা পাখি তীরের বেগে উড়ে যাচ্ছে বনের রাস্তার উপর দিয়ে। হঠাৎ নিচে চোখ পড়তে সে চমকে ওঠে। রাস্তায় একটা মায়াবী নীল রঙের বলয় তৈরি হয়েছে। ওই মায়াবী বলয়ের আড়ালে থোকায় থোকায় কাঁটাওয়ালা অদ্ভুত লতা কিলবিল করছে। ওটা নিশ্চিত কালভৈরবের পাতা
জঙ্গলের পথের মোড়। একদিকে দ্রুত এগিয়ে আসছে রাজা অরুণ, যোগুবাবু সেনাদল। অন্যদিকে সুরেশপুর থেকে হেঁটে হেঁটে সেই মোড়ের দিকে এগিয়ে আসছে ভ্যাবলা। বাবা, সীমানার পথ তো আর বেশি দূরে নয়, কিন্তু এই জঙ্গলের রাস্তাটা আজ এত বড় বেশি নিস্তব্ধ মনে হচ্ছে কেন? কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। রাজপুত্র, আমিও সেটাই খেয়াল করছি। কাল ভৈরবের ঘটনার পরে জঙ্গলের বাতাস কেমন যেন ভারী হয়ে আছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আরে ওই তো দূর থেকে রাজপুত্র অরুণ আর যোগু কাকাকে দেখা যাচ্ছে। কতদিন পর ওদের সাথে দেখা হবে। চারুদিদির কাছে পৌঁছানোর আগে এই রাস্তাতেই দেখা হয়ে গেল। বাবা, দেখুন তো, উল্টো দিক থেকে কে আসছে না? মনে হচ্ছে আমাদের সুরেশপুরের ভ্যাবলা। ও এত সকালে এই জঙ্গলের রাস্তায় কি করছে? ভ্যাবলা আনন্দের সাথে এগোতে থাকে, কিন্তু সে খেয়াল করেনি সে যে অদৃশ্য মায়াবী বলয়ের সীমানায় পা দিয়ে ফেলেছে। অরুণ দাদা, এই যোগু কাকা, আমি সুরেশপুর থেকে চারুদিদির সাথে দেখা করতে আসছিলাম। ভ্যাবলার পা দেওয়া মাত্রই মাটির নিচ থেকে অদ্ভুত নীল বিষাক্ত লতাগুলো দড়ির মতো পেঁচিয়ে ধরে তার দুটো পা ও শরীর আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। লতার কাঁটাগুলো ভ্যাবলার শরীরে ফুটতেই সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বাঁচাও অরুণ দাদা, আমাকে কিসে যেন টেনে নিয়ে নামাচ্ছে। আমার শরীরটা বেশ অবশ হয়ে আসছে অরুণ দাদা। ধুর, কি হলো? এই মূর্খ ভ্যাবলাটা এসে আমার পাতা ফাঁদে পা দিল। ও অরুণের জায়গায় এই বোকা ভ্যাবলাটা আটকে গেল। আমার এত সুন্দর পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। অরুণের হাতে উন্মুক্ত তলোয়ার। বাবা, এ কি হচ্ছে? ভ্যাবলা, এ কি হচ্ছে তোর সাথে? কিসে এভাবে জড়িয়ে ধরেছে তোকে? দাঁড়া, আমি তলোয়ার দিয়ে বাঁধন কেটে দিচ্ছি। দাদা, একদম মেঘবে না। তলোয়ার দিয়ে কাটতে গেলে মায়াবী বিষ আপনার গায়েও ছড়িয়ে পড়বে। ওটা কাল ভৈরবের জাদুকরি ফাঁদ। রাজপুত্র, থামো। সোনা পাখি একদম ঠিক বলেছে। অদেখা অদৃশ্য লতা দিয়ে ভ্যাবলাকে পেঁচিয়ে ধরেছে। এটা কোনো সাধারণ বাঁধন নয়, এই কাল ভৈরবের মায়া জাল। এটা তলোয়ার দিয়ে মায়াবী বিষাক্ত লতা কাটা যায় না। অরুণ দাদা, আমার শরীরে কোনো শক্তি পাচ্ছি না। লতাগুলোর কাটা আমার রক্ত চুষে নিছে। আমাকে বাঁচাও দাদা। যোগুবাবু দ্রুত পরিস্থিতি অনুধাবন করে এবং অরুণের জামা থেকে চারুলতার দেওয়া পবিত্র ফুলটি বের করে। এই রাজপুত্র, মায়াজাল কাটতে হলে আমাদের পবিত্র আগুন আর উপরালার আশীর্বাদ ব্যবহার করতে হবে। সারু মায়ের দেওয়া ওই পূজিত ফুলটি এই মশালের আগুনে স্পর্শ করলে মায়াজাল ভস্ম হয়ে যাবে। যোগুবাবু মশালের শিখায় চারুলতার পবিত্র ফুলটির ছোঁয়াতেই মশাল থেকে এক উজ্জ্বল স্বর্গীয় আলো বিচ্ছুরিত হয়। যোগুবাবু সেই মশালটি মায়াবী লতার উপরে ধরেন, আর অমনি বিকট শব্দে নীল আলো জ্বলে ওঠে এবং বিষাক্ত লতাগুলো এক মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। ভ্যাবলা বাঁধন মুক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঝোপের আড়ালে থাকা বিকল ব্যথায় চিৎকার করে ওঠে। বাবা, আপনার বুদ্ধিতে আজ ভ্যাবলা প্রাণে বেঁচে গেল। ঝোপের ভেতর এই শয়তানটা লুকিয়ে আছে। প্রহরীরা, ঝোপ ঘেরাও করো। কালভৈরবের গুহায় রাখা জাদুর আয়নায় পুরো দৃশ্যটি দেখতে পায় কালভৈরব। অরুণের বদলে ভ্যাবলার ফাঁদে পড়ায় এবং যোগুবাবুর বুদ্ধিতে মায়াজাল পুড়ে ছাই হয়। সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। অপদার্থ বিকট, তোর এত বড় মায়াজাল যোগুবাবুর একটা মশালের আগুনের কাছে পুরো ছাই হয়ে গেল। তোকে আমি সামান্য একটা কাজ ও ঠিকঠাক মতো করতে দেখতে পেলাম না। প্রভু কাল ভৈরব, আমাকে ক্ষমা করুন। চারুলতার পূজিত ওই ফুল স্বর্গীয় শক্তির কারণে আমার মায়াজাল পুড়ে গেছে। হেমরাজ্যের রাজপ্রাসাদের প্রধান ফটক। অরুণের প্রহরীরা আহত ভ্যাবলাকে কাঁধে করে ভেতরে নিয়ে আসছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে আসে চারুলতা, ক্যাবলা, ময়না ও জয়ামা। এই কি অবস্থা ভ্যাবলার? ও তো সুরেশপুরে ছিল, ওর এই অবস্থা কিভাবে হলো? রাজপুত্র, আপনারা কি সীমানায় পৌঁছাতে পেরেছিলেন? চারুলতা, আমরা সীমানায় পৌঁছানোর আগেই বনের রাস্তায় ফাঁদে ভ্যাবলা আটকে যায়। কালভৈরব এই ফাঁদ আমাদের জন্য পেতেছিল, কিন্তু ওপরওয়ালা ভ্যাবলাকে বাঁচিয়ে দিয়েছেন। তোমার দেওয়া ওই পবিত্র ফুলই আজ ওই অশুভ মায়াজাল ধ্বংস করেছে। সারু মা, বিপদ আর সীমানায় সীমাবদ্ধ নয়।
এই শত্রু এখন আমাদের প্রাসাদের খুব কাছে চলে এসেছে। আমাদের এক্ষুনি কঠোর ব্যবস্থা নিতে হবে। আর কোনো ক্ষমা বা বিনয় নয়। কাল ভৈরব আমাদের পরিবারের ওপর বারবার আঘাত আনছে। এবার হেমরাজের মহারানী হিসেবে আমি কাল ভৈরবের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সূচনা করব। বিছানায় শুয়ে আছে আহত ভ্যাবলা। ময়না আর ক্যাবলা তার পাশে দাঁড়িয়ে সেবা করছে। ভ্যাবলাদা, এখন তোমার ব্যথাটা কি একটু কমেছে? কালকের ওই ভয়ঙ্কর ঘটনার কথা ভাবলেই তোমার এখন বুক কেঁপে উঠছে গো। তুমি বড্ড বাঁচা বেঁচে গেছো গো। ময়না, তুমি একদম চিন্তা করো না, ভ্যাবলার জ্ঞান তো পুরোপুরি ফিরে এসেছে। যোগু কাকা ঠিক সময় মায়াজালটা পুড়িয়ে দিয়েছিল বলেই তো আজ আমাদের ভ্যাবলা আমাদের মাঝে আছে। তুমি মন খারাপ করো না ময়না, সব ঠিক হয়ে যাবে। সারু দিদি, আপনারা আমার জন্য এত কষ্ট করছেন, বিধাতার অশেষ কৃপায় আমি নতুন জীবন ফিরে পেয়েছি। কিন্তু আমার জন্য মীরা তো সুরে সুরে খুব চিন্তায় পড়ে গেছে। আমি ওকে কথা দিয়ে এসেছিলাম যে এখানে এখানে পৌঁছে খবর পাঠাবো। ও তো একা একা সেখানে কাঁদছে। তুমি একদম ভেবো না ভ্যাবলা, তুমি আমার ভাই। তোমার বিপদে আমরা পাশে থাকবো না তো কে থাকবে? জয়মা কত যত্ন করে তোমার ওষুধ বানিয়ে দিয়েছে দেখো। আর মীরার জন্য তুমি চিন্তা করো না। আমি ক্যাবলাকে এখনই সুরেশপুর পাঠাচ্ছি মীরাকে এখানে নিয়ে আসার জন্য। চারুমা একদম ঠিক কথা বলেছে ভ্যাবলা। ক্যাবলা, তুই এখনই সুরেশপুরে যা। মীরাকে গিয়ে বলবি যে ভ্যাবলা একদম সুস্থ আছে। ওকে বলবি কয়েকদিনের জন্য চারুমা প্রাসাদে চলে আসতে বলেছে। রাজপ্রাসাদের বিশেষ দরবার কক্ষ। রাজা অরুণ, যোগুবাবু এবং রানী মধুবালা রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর আলোচনায় মগ্ন। বাবা, বনের রাস্তায় কালকের ঘটনার পর আমি সীমানার প্রহরীদেরকে আরো সতর্ক করে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে কাল ভৈরব এবার অন্য কোনো ফোন দিয়ে আসছে। ও যখন বুঝতে পেরেছে যে সরাসরি আক্রমণ করে লাভ নেই, তখন সে নিশ্চয়ই কোনো নতুন চাল চালবে। তুমি একদম ঠিক বলেছো রাজপুত্র। কাল ভৈরবের শক্তি এখন কমে আসছে, তাই সে চুরি করে হামলা করার চেষ্টা করছে। আমাদের শুধু প্রাসাদের রাস্তা বন্ধ করলেই হবে না, রাজ্যের আনাচে কানাচে গুপ্তচর ছড়িয়ে দিতে হবে। আমার তো ভেবেই ভয় লাগছে। যোগবাবু, ওই কাল ভৈরব মানুষ না পিচাস কে জানে? আমার অরুণ আর চারুমায়ের ওপর এত ওর কিসের রাগ? বিধাতা কবে যে আমাদের এই শয়তানের হাত থেকে মুক্তি দেবে কে জানেন? মা, আপনি ভয় পাবেন না। কাল ভৈরবের ওই চক্রান্তের উত্তর দিতে আমাদেরকেও এখন শুধু তলোয়ার নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। রাজ্যে আরো কড়া নজরদারি দরকার। কাল ভৈরব যদি আমাদের মনে ভয় ঢোকাতে চায়, তবে আমরা আমাদের সাহস দিয়ে তার মোকাবেলা করব। সুরেশপুরে ভ্যাবলার বাড়ির উঠোন। মীরা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। তার মন বারবার বলছে ভ্যাবলার কোনো না কোনো বড় বিপদ হয়েছে। ঠিক তখনই ক্যাবলা সেখানে এসে উপস্থিত হয়। মীরা, তুমি আর কেঁদো না, আমি হেমরাজ্য থেকে আসছি। সারু দিদি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। ক্যাবলা, তুমি এসেছো? আমার ভ্যাবলার কি হয়েছে গো? ও ঠিক আছে তো? ও এখনো ফিরে এলো না কেন? আমার মন কাল রাত থেকে কেমন কুকাইছে। নিশ্চয় বনের রাস্তায় কোনো বিপদ আপদ ঘটেছে। তুমি সত্যি করে বলো না, ভ্যাবলা কেমন আছে? মীরা, তুমি শান্ত হও, ভ্যাবলা একদম সুস্থ আছে। বনের রাস্তায় একটু বিপদ হয়েছিল ঠিকই, কিন্তু সারু দিদির দেওয়া পবিত্র ফুল আর যোগু কাকার বুদ্ধিতে ভ্যাবলা বেঁচে গেছে। ও এখন সারু দিদির প্রাসাদে বিশ্রাম নিচ্ছে। সারু দিদি আর জয়া কাকিমা তোমাকে হেমরাজের প্রাসাদে নিয়ে যেতে বলেছে। বিধাতাকে অশেষ ধন্যবাদ। আমার ভ্যাবলা যে প্রাণে বেঁচে গেছে, এটা আমার কাছে সবচেয়ে বড় শান্তি। আমি এখনই তোমার সাথে হেমরাজের দিকে রওনা হচ্ছি ক্যাবলা। আমার মনটা ভ্যাবলার জন্য বড্ড ছটফট করছে। কাল ভৈরবের অন্ধকার গুহা। কাল ভৈরব ব্যর্থতার জন্য বিকলকে প্রচন্ড ধমক দিচ্ছে। বিকল ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অপদার্থ বিকল, তোর কোনো কাজই আমি সফল হতে দেখলাম না। বনের রাস্তায় অরুণকে মারার এত সুন্দর একটা সুযোগ তুই বোকা ভ্যাবলার জন্য নষ্ট করলি। তোকে তো আমার এক্ষুনি কঠিন শাস্তি দেওয়া উচিত। আমাকে ক্ষমা করুন কাল ভৈরব প্রভু। অরুণ আর যোগুবাবু এখন ভীষণ সতর্ক হয়ে গেছে। প্রাসাদের বাইরে থেকে এখন ওদের ক্ষতি করা বড্ড কঠিন। ওরা সব জায়গায় কড়া প্রহরা বসিয়েছে। ওরা ভাবছে প্রহরা বসালেই আমার হাত থেকে বেঁচে যাবে। বোকা অরুণ জানে না যে কাল ভৈরব শুধু তলোয়ার দিয়ে নয়, বুদ্ধি দিয়েও যুদ্ধ করে।
প্রাসাদের বাইরে থেকে যখন আঘাত করা কঠিন, তখন আমরা হেমরাজ্যের প্রজাদের মনে অরুণের বিরুদ্ধে বিষ ঢেলে দেব। আমি ঠিক বুঝতে পারলাম না প্রভু, প্রজাদের মনে কিভাবে বিষ ঢালবো? তুই আবার ছদ্মবেশ ধরবি কর। তুই এবার কোনো গুপ্তচর হিসেবে নয়, সাধারণ প্রজা শেষে হেমরাজ্যের হাটে বাজারে যাবি। তুই প্রজাদের মধ্যে মিথ্যা রটাবি যে রাজা অরুণ নিজের প্রাসাদের প্রহরীদের খরচ জোগাতে প্রজাদের উপর দ্বিগুণ খাজনা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মিথ্যা শুনে প্রজারা নিজেরাই অরুণের বিরুদ্ধে বিদ্রোহ করবে। হেমরাজের বিস্তীর্ণ চরণভূমি। সোনা পাখি উড়ে এসে লালুর সামনে বসে। লালু, আজ প্রাসাদের চারদিকটা বেশ শান্ত মনে হচ্ছে। ভাবলাম এখন অনেক সুস্থ। যোগু কাকারা প্রাসাদের নিরাপত্তা অনেক বাড়িয়ে দিয়েছে। কাকভৈরব কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল? সোনা পাখি, তুই এখনো কাল ভৈরবকে চিনিস না? শত্রু যখন পেশি শক্তি দিয়ে পারে না, তখন সে প্রজাদের মধ্যে কুৎসা বা গুজব ছড়িয়ে রাজত্বে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করে। এটাই তো শয়তানের নিয়ম। তুই ঠিকই বলেছিস লালু। প্রাসাদের দরজা বন্ধ করে আমরা বাইরে শত্রুদের আটকাতে পারবো ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে যদি বিষাক্ত কথা ঢুকিয়ে দেয়, তবে সেটা আটকানো বড্ড কঠিন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।